ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীন সার্বভৌম দেশটা পেয়েছি, তাদের অর্জন যেন হারিয়ে না যায়, সেজন্য আমাদেরকে সকলকেই অত্যন্ত পরিণত ভূমিকা পালন করতে হবে। আমি একটু ছোট্ট করে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে চাই, বিশেষ করে যত জিনিয়াস ক্লাবের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে এটা জানতে হবে আহ, এবং জানাতে হবে। বাংলাদেশ হিস্টোরিক্যালি একটি আসলে গড গিফটেড, আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের জলবায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাত সবকিছু বিশ্বের একটা অনন্য। যে কারণে এই ভূখণ্ডের প্রতি আসলে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে মানুষের আকর্ষণ ছিল। যার জন্য দেখেছি যে এখানে সেই ফরাসিরা এসেছে, ব্রিটিশরা এসেছে, মঙ্গোলিয়ানরা এসেছে, এরকম বিভিন্ন সভ্যতা কিন্তু এখানে এসেছে। এর মূল কারণটাই হচ্ছে যে এই ভূখণ্ডটা হচ্ছে উর্বর ভূখণ্ড, এবং এখানে পৃথিবীর যে কোনো ফসল লাগালেই কিন্তু এখানে হয়। তো সেটা ছিল মেইন কারণ। শিল্প বিপ্লবের আগে আমরা সকলেই জানি যে কৃষি ছিল হচ্ছে সারা দুনিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি। আর কৃষির এটা ছিল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট ল্যান্ড এগ্রিকালচারের জন্য, যার জন্য এই প্রকৃতির প্রতি মানুষের আকর্ষণ ছিল। অনেক পুরনো, হাজার হাজার বছর ধরে এই আকর্ষণটা ছিল। আমি যে ছোট্ট করে একটু হিস্টোরি বলি, জেনারেশন সুবিধা হবে। আমরা জানি যে মুসলিম মুসলিম সালতানাত বা ইসলামের যে সাম্রাজ্য, সেটা নিরঙ্কুশভাবে সারা পৃথিবীতে 1000 বছর ছিল। কোনো কোনো জায়গায় 1100 বছর, কোনো কোনো জায়গায় 1150 1200 বছরও ছিল। তখন আমরা কি দেখেছি? এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের নেতৃত্বে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ কিন্তু সহ অবস্থান করছে। আমরা একসাথে বসবাস করেছি, তার নজির আমাদের কাছে রয়েছে, আমরা সকলে ইতিহাস জানি। মুসলমানরা একটা লম্বা সময় এই পাক ভারত উপমহাদেশ পরিচালনা করেছে। আজকের হিন্দুদের এই মেন্টালিটি যদি মুসলিম সাম্রাজ্যের নেতাদের থাকতো, সম্রাটদের থাকতো, রাজা বাদশাহদের থাকতো, তাহলে তো এই ভূখণ্ডে কোনো হিন্দু থাকার কথা না। কিন্তু তা কিন্তু হয়নি। ইসলামের মহত্ব এবং কোরআনের বাণী আমাদের কখনো শেখায়নি, যার জন্য সেটা করেনি। এর জন্য এটা সহাবস্থানের পরিবেশ আমাদের কিন্তু। এরপরে আসছে ব্রিটিশরা, আপনারা জানেন তাদের পিরিয়ডটা প্রায় 180 বছরের কাছাকাছি হবে, যারা এই ব্রিটিশ ভারত যেটাকে বলেন, এটাকে তারা পরিচালনা করেছে। এই ব্রিটিশ এবং তার নেপথ্যে জিউস, আমি বাস্টার্ড এবং খ্রিস্টান বলি, তারা ভালো করে জানতো যে মুসলমানদের সাথে সম্মুখ সমরে কখনই পারা যাবে না। সে কারণেই তারা কতগুলো বিষয় বেছে নিল, কারণ তারা ভালো করে জানে মুসলমানদের সাথে যুদ্ধ করতে গেলে তাদের সংখ্যা মুসলমানদের সাথে কোনোভাবেই তারা পারবে না। তাদের মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি মুসলমানদের সাথে কখনোই তারা পারে উঠবে না। সেজন্য তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিভাইডিং রোল প্লে করেছে। এক মুসলমানকে আর এক মুসলমান বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আমাদের এই ভূখণ্ডে অসংখ্য ফেরকা তৈরি হয়েছে। আমরা 72 ফেরকা, 73 ফেরকা বলি। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছি, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে সামান্য কারণে উত্তেজিত মারামারি করতেছি। মনে রাখবেন, ইট ইস ক্রিয়েটেড। আমি কোনো আলেমকে বা কোনো কাউকে দায়ী করতে চাই না। ইট ইস ক্রিয়েটেড বাই বাস্টার, জিউস এন্ড খ্রিস্টান। সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে তারা, যে সেটা হচ্ছে একটা জাতি ধ্বংস করার জন্য সবচেয়ে বড় উপকরণ তার শিক্ষা। তারা এই কাজটা খুব সাকসেসফুলি করেছে ব্রিটিশরা। এই উপমহাদেশে আমাদের যে শিক্ষা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ডিস্ট্রয় করে দিয়েছে। কারণ তারা ভালো করে জানে যে একটা জাতির শিক্ষা ধ্বংস করতে পারলেও জাতিকে পিছিয়ে ফেলার জন্য, জাতিকে দীর্ঘদিনের জন্য গোলামি, মানে জাতি হিসেবে পরিণত করার জন্য আর কিছু লাগবে না। ইট ওয়াজ দ্য প্রজেক্ট। এবং এই প্রজেক্টটি তারা সাকসেসফুলি রান করেছে, এবং তারা অনেক দূরে বসে, হাজার হাজার মাইল দূরে বসে তারা দেখে আর হাসাহাসি করে যে তাদের প্রজেক্ট ফুলে ফলে সুশোভিত হয়েছে।
যখন তারা দেখে যে একটা মাদ্রাসায় গুলি করে হত্যা করতে, তখন তারা হাসাহাসি করে যে তাদের প্রজেক্ট সাকসেস হয়েছে। যখন দেখে মসজিদে বোমা বাজছে, তখন তারা হাসাহাসি করে যে আমাদের প্রজেক্ট সাকসেস হয়েছে। দ্যাট ইজ দেয়ার প্রজেক্ট। তো তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে টোটাল ডিস্ট্রয় করে দিয়েছে। এই এডুকেশনটা কি কি করা হয়েছে? ব্রিটিশ যারা কিন্তু আসছিল, তাদের আমরা জানি যে তাদের দুইজন ডিসি থাকতো, একজন ডেপুটি কমিশনার, একজন ডেপুটি কালেক্টর, অর্থাৎ জেলা প্রশাসক, আর জেলার যিনি টাকা সংগ্রহ করেন, সংগ্রহকারী। So এটা ছিল তাদের ব্রিটিশদের। আর দরকার ছিল তাদেরকে প্রজা, যারা তাদের খেদমত করবে। অর্থাৎ কেরানি লাগবে তাদের, ড্রাইভার লাগবে তাদের, পিয়ন লাগবে তাদের, চাপরাশি লাগবে তাদের, তাদের রাঁধুনি লাগবে। তো এই চাপরাশি আর কেরানি তৈরি করার জন্যই একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যেটি আজও আমাদের দেশে রয়ে গেছে। আমি মাঝে মাঝে কৃষিবিদের একটা এক্সাম্পল দেই যে আমরা একটা কাঁঠাল গাছ লাগিয়ে যত যত্নই নেই না কেন, যত চেষ্টা করি না কেন, যত সার পানি দেই না কেন, ওই কাঁঠাল গাছে কখনোই আম হবে না। এখন শিক্ষাটি বানানোই হয়েছে, বা এই ইন্ডাস্ট্রি তৈরি করাই হয়েছে কেরানি তৈরি করার জন্য। তো সেই ইন্ডাস্ট্রি তো লিডার বেরোবে না, সেই ইন্ডাস্ট্রি থেকে স্কলার বেরোবে না, সেই ইন্ডাস্ট্রি থেকে ভালো কোনো মুসলমান বের হবে না। সেই ব্যবস্থাটি তারা পাকাপোক্ত করে গেছে। ব্রিটিশরা যাওয়ার পরে আমরা আবার লম্বা সময় পার পার করেছি। এর মধ্যে পাকিস্তান প্রায় 24 বছর আমরা জানি। আহ, যখন ওয়েস্ট পাকিস্তান ছিল, প্রায় 24 বছর আমরা তখন সেখানে পার করেছি। তারপরে বাংলাদেশ হয়েছে, হওয়ার পরে আমার কিন্তু 53 বছর আমাদের অতিক্রান্ত হয়েছে। কিন্তু ব্রিটিশদের এই শিক্ষা কিন্তু ইনফ্যাক্ট চেঞ্জ হয়নি। ওই গাছের ডালপালা কাটার মতো বিভিন্ন সময় কমিশন করা হয়েছে, ওই কাঁঠাল গাছেরই বিভিন্ন ডালপালা কেটে সেখানে আম ফলানোর অপচেষ্টা করা হয়েছে। কারণ মূল বৃক্ষটাই আসলে উপড়ায় ফেলতে হবে। যদি আম পেতে হয়, তাহলে কাঁঠাল গাছটি তুলে ফেলে দিয়ে একটা আম গাছে চারা লাগাতে হবে। সেখানে যত্ন করলে ওই গাছ বড় হয়ে কিন্তু আম, আদারওয়াইজ সেখান থেকে আম কখনোই আশা করা যায় না। যা কখনোই এই ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমল, বাংলাদেশ আমলে কেউ কখনো এই কাজটি করে নাই, যে শিক্ষা ব্যবস্থা উপড়ে ফেলে নতুন একটা শিক্ষা ব্যবস্থা দিতে হবে, সেই কাজটি তারা করে নাই। আমি এরপরে যে কথাটি বলতে চাই, আমাদের ছাত্র জনতা যে মুভমেন্টটা হয়েছে, আমি গত কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটা সেমিনার ছিল, গিয়েছিলাম। সেখানে ওই নাহিদ সাহেব ছিল। তো শেষের দিকে আমি কতগুলো কথা বলেছি ওখানে। আবার সমন্বয়ক ছিল প্রায় 16-17 জন কেন্দ্রীয় নেতা, তো তারা ছিল। আহ তো সেখানে আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে বলেছি যে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি বলেছি যে তোমরা বেশ কিছু ভুল করেছো। আমি সমন্বয়কদেরকে উদ্দেশ্য করে বলেছি। তোমরা তো হতবাক গেছে, কারণ প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ এত মিডিয়ার জায়গা, অসংখ্য মিডিয়া সেখানে, অসংখ্য ক্যামেরা সেখানে দাঁড়ানো আছে। তারপর আমি স্পষ্ট করে বলেছি। তো ওরা তো জেনারেশন জেড, তো স্পষ্ট কথা বলে, সাথে সাথে দাঁড়ায় গেছে, স্যার কি ভুল করছি আমরা? কারণ তোমাদের অনেকগুলো ভুল আছে। তো এর মধ্যে প্রথম বললাম যে আমি হালকা করে বললি একটু, যেটা তোমাদের একটু হাসির খোরাক যোগাবে, যে তোমাদের সাথে আসলে সম্পর্ক হচ্ছে যে একদিকে আছে নানা, দাদা, আরেক দেশে নাতি নাতনি, কিন্তু মাঝখানে তোমাদের কোনো বাপ চাচা নাই, ফুফা নাই, খালু নাই, কিছু নাই। তোমরা যারা বিপ্লব করেছে তাদের বয়স হচ্ছে বিলো 25। তারা জীবন দিয়ে শহীদ হয়ে, অসংখ্য হাজার হাজার শহীদ এবং অসংখ্য হাজার হাজার মানুষের আত্মহত্যা, আত্মত্যাগের মধ্য দিয়ে, এই ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তোমরা যারা সিলেক্ট করে নিয়ে এসে যাদেরকে এখানে ক্ষমতায় বসিয়েছো, তাদের বয়স হচ্ছে 84 অ্যান্ড অ্যাভাব, 80 অ্যান্ড অ্যাভাব। সো গ্যাপটা হচ্ছে কোথায়? বিলো 25, আর হচ্ছে অ্যাভাব 80, মাঝখানে নাই। তো তাদের এই সিলেকশনটি ঠিক হয় না। তাদের সিলেকশন ঠিক হলে আজকে যে চক্রান্ত হচ্ছে, এটা জানা উচিত ছিল যে চক্রান্ত হবে, হওয়ার কথা। তাহলে শক্ত হাতে দমন করা সম্ভব হতো, যার জন্য শক্ত হাতে দমন করা হচ্ছে না। আমরা পরিষ্কার দেখেছি যে অনেক অ্যাডভাইজার কথা বলার সময়, কারণ বয়সের কারণে হোক, যে কারণে হোক, কারণ 84 বয়স হলে যা হয়, 85 বয়স হলে যা হয়, 86 বয়স হলে যা হয়, তাদের তো নাতি নাতি পালার বয়স। অনেকেই তামাশা চলে বলছে যে আওয়ামী লীগ দলগুলো সমস্যা কোথায়, তারা ইলেকশন করলে আমাদের আপত্তি নাই। মানে যার যখন যেটা মনে চাচ্ছে কথা বলা শুরু করছে। এরপরে হচ্ছে যে মনে রাখতে হবে যে আমাদেরকে 17 বছর আমরা কিন্তু স্বৈরাচারী শাসকের আন্ডারে ছিলাম, প্রচন্ড ডিক্টেটর, যেখানে
আওয়ামী লীগের কর্মী ছাড়া একটি লোক চাকরি পায়নি। আওয়ামী লীগের কর্মী ছাড়া কেউ কিন্তু পুলিশে, আর্মিতে, অ্যাডমিন ক্যাডারে কোথায় ঢুকতে পারে নাই। তাহলে এখন সচিবালয়ের A to Z তো হচ্ছে আওয়ামী প্রোডাক্ট। সেখানে আপনি হুট করে যদি আপনি কোনো চেঞ্জ না করে আপনি যে বসে পড়লেন না, সব ঠিক হয়ে যাবে, এই প্রত্যাশা যারা করেন তারা হচ্ছে বোকার সঙ্গে বাস করছেন। সবগুলো তাদের সেট রেখে তারা সচিবালয় চালানোর চেষ্টা করছে, সবগুলো তাদের সেট রেখে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর চেষ্টা করছে। সবচেয়ে দুর্ভাগ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গোটা পৃথিবীতে যে রাষ্ট্রদূতগুলো আছে তেমন কোনো চেঞ্জই করা হয়নি, নাথিং। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো এখনো চেঞ্জ হয় না। মুষ্টিমের দু একটা সচিব, তাও অনেক পুরনো, যাদের 12 বছর 13 বছর আগে সচিব থেকে রিটায়ার করেছিল বা এডিশনাল সেক্রেটারি রিটায়ার করেছিল, তাদেরকে এখানে বসানো হয়েছে, যাদের যাদের বয়স এরকম কাছাকাছি, এইটা এইটির কাছাকাছি। তো এই জায়গাটি আসলে খুব টাচি জায়গা। সেখানে আহ, মানে যদি করা হতো তাহলে হয়তো এতটা, আজকে যা হচ্ছে এর অনেক কিছু হয়তো আগেই কন্ট্রোল করা সম্ভব হতো রাষ্ট্রের পক্ষ থেকে। দ্বিতীয় ভুল যেটা হয়েছে, আমি ছাত্রকে বলেছিলাম যে তোমরা বানাইলে অ্যাডভাইজার। ওয়াই অ্যাডভাইজার? কার অ্যাডভাইজার? কারণ আওয়ামী লীগের যাদেরকে অ্যাডভাইজার করে তারা শেখ হাসিনাকে অ্যাডভাইস করে, বিএনপির অ্যাডভাইজার খালেদাকে অ্যাডভাইস করে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে 20 জন 22 জন অ্যাডভাইজার আছে, তারা কাকে অ্যাডভাইস করবে? তারা কি সপ্পু মেয়েকে অ্যাডভাইস করবে? অ্যাডভাইস করবে তারা। তখন ওরা একজন বলছে, তাহলে কি তাদের কি করা উচিত ছিল? আমি পরিষ্কার বলছি, যেটা একটা বিপ্লবী সরকার, জনগণের অভ্যুত্থানের মধ্যে সরকার গঠিত হয়েছে, উচিত ছিল একটা বিপ্লবী সরকার করা, নট অ্যাডভাইজার। তারা প্রাইম মিনিস্টার হবে, মিনিস্টার হবে, তারা ক্ষমতায় বসবে। একজন বলে তাহলে শপথ কোথায় নেবে? আচ্ছা, শপথ তো যেখানে পার্লামেন্ট ভেঙে গেছে, পার্লামেন্ট নেত্রী পালাই গেছে, পার্লামেন্টের এমপিরা পালাই গেছে, পার্লামেন্ট অবৈধ ঘোষণা করা হয়েছে, যে সেই পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট তার বলতে থাকার কোনো সুযোগ নাই। উচিত ছিল তাদেরকে শহীদ মিনারে যে এই কোটি জনতাকে সামনে রেখে শপথ নেওয়া, কোটি কোটি জনতাকে সামনে রেখে শপথ নেওয়া দরকার ছিল। কোশ্চেন গুলো আসতে, এই কোশ্চেন গুলো তাহলে হয়তো আসতো না, এবং আজকে যে বিষয়গুলো দুর্বল মনে হচ্ছে রাষ্ট্রের কাঠামোয়, এই দুর্বল দিকগুলো থাকতো না। তো যাই হোক, তো কিছু ভুল তো হয়েছে, যেটা আমি ওইদিন বলেছি, এবং তারা, আমার মনে আছে ওই দিন যখন কথা শেষ করেছে, তো অনেকেই ওই বিশেষ করে আমাদের সমন্বয়ক যারা ছিল প্রত্যেকে বলতে, আমাদেরকে নেক্সট কি করতে হবে বলেন। তাই বলছি না, হাজার হাজার ক্যামেরার সাথে বলা যাবে না, তোমার পরে এসো, আমি কথা বলবো। এনিওয়ে, আমি ওই জায়গাতে অন্যদিকে যাই। যেটা হয়েছে সেটা তো হয়েছে, বাট হতাশার কিছু নাই। আমি লাস্টে ওদেরকে একটা কথাই বলে আসছি, এত কিছুর পরেও আমাদের এই হাজার হাজার ছাত্র জনতার আত্মহতি এবং তাদের শাহাদাতের বিনিময়ে যে অর্জন অর্জন, সে অর্জন যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এখন আসছি করণীয় বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আত্মবিশ্বাসটা তুমি আনতে হবে। আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় দেখলাম একটু অনেকে ভয় পাচ্ছেন, যে আমরা শক্ত কথা বললে ওরা পানি দিয়ে ডুবাই দেয় কিনা, অথবা পানি আটকায় দিয়ে আমাদেরকে মানে খরা হয় কিনা, অথবা ওদের খাদ্য না আসলে আমরা না খেয়ে মারা যাবো কিনা। তারপরে এরকম অনেকগুলো কথা এখানে আসছে। আমি একজন কৃষি বিজ্ঞানী, পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের পপুলেশন 18 কোটি আছে। আগামী 2050 সালে এটা হবে 25 কোটি, 2100 সালে হবে 35 কোটি। আমি বিশ্বাস করি আমাদের কাছে যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করলে 35 কোটি মানুষের খাবার দেওয়ার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার হবে না, ইনশাআল্লাহ। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু, ওইটার কিছু না, সাহসী হতে হবে। পাকিস্তান আমার বড় দেশ, So, পাকিস্তান অনেক বড় দেশ নয়, বাট ইন্ডিয়ার সাথে ফাইট করে তার টিকে আছে না? আফগানিস্তান টিকে আছে না? তো এটা নিয়ে প্রথম কথা হচ্ছে সাহসী হতে হবে, এখানে ভয় পাওয়ার কিছু না, ওরি দেওয়ার কিছু না। এটা কিন্তু এই সাহসী না হওয়া, ভয় পাওয়া, এটা ওটা চক্রান্তের অংশ। কিছু লোক চক্রান্ত করে এই কথাগুলো বলার চেষ্টা করছে, ডিমোটিভেটেড করার চেষ্টা করছে, ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি মনে করি ভয় পাওয়ার কিছু নাই, হতাশার কিছু নাই। আজ থেকে আরো 10-15 বছর আগের কথা বলছি, ইন্ডিয়া হুঙ্কার দিল যে কুরবানির শাহ গরু দেবে না। আমরা কৃষি বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, কোনো মানে গরু ইম্পোর্ট করার দরকার নাই, ইম্পোর্ট বন্ধ করে দেন, বর্ডার সিল করে দেন। এখন তো গরু আসে নাকি, কুরবানি বন্ধ আছে? একজন মুসলমান বলতে পারবে যে আমি গরুর অভাবে কুরবানি দিতে পারিনি, ছাগলের অভাবে কুরবানি দিতে পারিনি, বলতে পারবে? আমি নিশ্চিত করে বলছি, কেউ বলতে পারবে না। এখন তো লোকাল প্রোডাকশন বাড়ছে কিন্তু। সো উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমাদের দেশের কৃষক, কৃষিবিদ, কৃষি বিজ্ঞানীরা, তারা সক্ষমতা রাখে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে খাবার দেওয়ার। এই মানুষের সঙ্গে বাড়বে, সেটারও খাবার দেওয়ার সক্ষমতা তারা রাখে।
তো এই জন্যই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না ইন্ডিয়াকে, যে আমাদেরকে তারা ফুড সেফটি সিকিউরিটি, আমাদের ওয়াটার ক্রাইসিস